হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে অজয় দেবগান, রিতেশ দেশমুখ এবং ভানি কাপুর স্টারার ফিল্ম, যেটা নাম হচ্ছে রেড টু, যেটা রেডের অফিসিয়াল সিকুয়েল। যেটা রেড 2018 এসেছিল, তারই পার্ট টু হচ্ছে এই ফিল্মটা। 1 তারিখ মে মাসে রিলিজ হয়েছিল। আমার দেখার প্ল্যান ছিল, বাট কোনোভাবে হয়নি। এবং যেহেতু থিয়েটার অনেকটা দূরে আমার বাড়ি থেকে, তাই জন্য অনেকটা প্রবলেম হয়ে যায়। মানে কাছ থেকেও গেলে অনেকটা সন্ধে হয়ে যায় এবং সেখান থেকে আরও 50 কিলোমিটার আসাটা অনেকটা ইম্পসিবল হয়ে যায় এবং ভালো লাগে না। মানে কাজ করার পরও সেরকম মানে হয় না যে ফিল্মটা আমি গিয়ে দেখবো। এবং কটা ফিল্ম দেখবো, একটা দুটো তিনটে, মে মাসে অনেক ফিল্ম রিলিজ হয়েছিল, তাই জন্য আমি একটাও দেখিনি। এমনকি মার্ভেলের থান্ডার বোল্টসও আমি দেখিনি। তো ছাড়ুন, এখন ফিল্মটা আমি ফাইনালি দেখলাম, রেড টুটা। কেমন লাগলো আমার এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। রেড টু এখন নেটফ্লিক্সে চলে এসেছে অফিসিয়ালভাবেই, ঠিক আছে, জুনের 26 তারিখ, মানে কালকেই এসছে। তো আমি ফিল্মটা কালকেই দেখেছি। কেমন লাগলো আমার রেড টু? রেড যেটা 2018 বেরিয়েছিল, সেই ফিল্মটা কিন্তু মানে আস্তে আস্তে প্রথমেই একদম যে স্টার্টিংয়েই বক্স অফিসে ব্যাপক ব্যবসা করেছিল এরকম না। ফিল্মটা ওয়ার্ড অফ মাউথের কারণে ফিল্মটা আস্তে আস্তে মানে স্প্রেড হয় এবং 40 কোটি টাকার বাজেটের ফিল্ম 140 কোটি টাকা না 150 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন করে এবং একটা সুপারহিট ফিল্ম হয়। এবং রেড যখন মানে আমি যখন দেখেছিলাম তখন টিভিতে দেখেছিলাম রেড, ঠিক আছে। এবং তখন না, রেড সিনেমাটি যখন প্রথমবার আমি দেখি, আমার মানে হাফ দেখি আবার কখনো হাফ দেখি এরকম না। বাট একবার যখন আমি পুরো সিনেমাটাকে দেখি টিভিতে যখন দেয়, তখন কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। বেশ একটা পজিটিভ এবং একটা সুন্দর একটা এক্সিকিউশনের সাথে আসা ফিল্ম মনে হয়েছিল, যে এইভাবে রেড হচ্ছে, এইভাবে এই জিনিস বার করছে, ওই জিনিস বার করছে। তো এই জিনিসগুলো না আমাকে খুব মজা দিয়েছিল। এবং রেড টু দেখার জন্য সেই জন্যই এক্সাইটমেন্টটা একটা ব্যাপক বাড়িয়ে দিয়েছিল, যে আবার একটা রেড হবে, আমায় পাটনায়ক সে আবার ফিরছে। এবার একটা বড় লিডার, একটা নেতা, পলিটিশিয়ান, তার ঘরে রেড মারবে, যেটা হচ্ছে রিতেশ দেশমুখ। সে এবার তার ঘরে রেড মেরে কোনোভাবে সে মানে পাচ্ছে না কিছু, সে ফেঁসে যাচ্ছে এবং পাবলিক তার উপর রেগে যাচ্ছে, তার ট্রান্সফার হয়ে যাচ্ছে, সাসপেন্ড হয়ে যাচ্ছে। তো ফাইনালি সে কি আর ফিরবে সাসপেন্ড হয়ে? মানে সে কি কোনোভাবে ফিরতে পারবে এই মানে তার ডিউটিতে, নাকি সে পুরোভাবে শেষ হয়ে যাবে অজয় দেবগন? এবং তাকে মানে এই রিতেশ দেশমুখকে কি সে কখনো আর মানে মানে তাকে এক্সপোজ করতে পারবে না? সেটা দেখার জন্যই এই ফিল্মটা দেখতে হবে। এবং রিতেশ দেশমুখ কি আদেও মানে সে কি সত্যি খারাপ? মানে সে তো একটা হোয়াইট কলার ব্যক্তি, সে কি সত্যিই খারাপ? তাকে কি সত্যি মানে 2 নম্বরে কিছু আছে? সেই সব জানার জন্য এই ফিল্মটা আপনাদেরকে দেখতে হবে। এক লাইনে এই ফিল্মটা আমার রেডের তুলনায় মনে হয়নি, সত্যি হচ্ছে অনেস্ট। যদি আমি রিয়াকশন বলি, এই ফিল্মটা আমার একটা ডিসেন্ট টু ওয়াচ ফিল্ম মনে হয়েছে। মানে রেডটা যখন আমরা দেখি ফার্স্ট টাইম, যে একটা রেড হচ্ছে, মানে একটা বাড়িতে যাচ্ছে, ঠিক আছে, সেখানে সে খুঁজে পাচ্ছে না, আস্তে আস্তে সব কিছু খুঁজছে, এখানে ভেঙে বার করছে, ওইখান থেকে ভেঙে বার করছে, সে একজনের সাহায্যে আর আর অন্য একটা কিছু পেয়ে যাচ্ছে তার বাড়িতেই একজনের সাহায্যে। রেড টু এতে না ওই যে খোঁজাখুঁজির ব্যাপারটা, যে একটা বাড়ি, একটা জায়গায় গিয়ে ইনভেস্টিগেশন করছি, এইখান থেকে কিছু বেরোবে, এইখান থেকে কিছু বেরোবে, সেই যে জিনিসটা, সেই যে মজাটা রেড টুয়ে কিন্তু আমি সেটা পাইনি। রেড টু এটা পুরোটাই একটা ইনভেস্টিগেশন ওয়েতে, একটা কী বলো হিরো ভিলেনের টাসাল, একটা রিভেঞ্জ টাইপের কাইন্ড অফ একটা ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে। মানে আমরা মানে সে সব কিছুই করছে বাইরে থেকে, ঠিক আছে, মানে তার অফিসিয়ালি যেহেতু সে কিছু নেই, সে সব কিছু বাইরে থেকে ইনভেস্টিগেশন করছে। যেরকম আপনারা জিতের খাকি যদি দেখেন, ঠিক আছে, খাকিতে জিতকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, মানে তাকে একটা মন্ত্রীর বডিগার্ড হিসেবে পাঠিয়ে দেওয়া হয়, বাট সে বাইরে থেকে কিন্তু সেই ইনভেস্টিগেশনটা করে। এখানেও কিন্তু ঠিক সেরকম, মানে অজয় দেবগন সে সব কিছুই বাইরে থেকে করছে, এবং যেটা আমাদের খুব একটা হেভি মনে হয়নি। এবং সে এই যে যাচ্ছে এক জায়গা থেকে কিছু বার করছে, এই মানে এইটা ভেঙে এইটা কিছু বার করছে, এটা ফার্স্ট পার্টে ছিল। সেকেন্ড পার্টে কিন্তু সেটা নেই। সেকেন্ড পার্টের মানে অর্ধেকটা ফার্স্ট হাফটা তো মানে শুধু মানে কি বলবো, জাস্ট গেল, এ করলো, তাকে সাসপেন্ড করে দিল, মানে এই যে জিনিসগুলো, সেইগুলোর মধ্যে না কোনো মজা নেই। মানে আপনি যখন প্রথমে চলছে, আপনি স্ক্রিন প্লে একটা এঙ্গেজিং আপনার মনে হচ্ছে, ঠিক আছে, বাট যখন ফিল্মটা শেষ হয়ে যাবে, আপনি একবার ভালো করে যদি ভাবেন, তাহলে কিন্তু আপনার ফিল্মটা ভালো লাগবে না। মানে লাস্টে ক্লাইম্যাক্সটাই আমরা যেটা দেখতে পাই, সেটা তো মজাদার, এবং আমরা তো এইটাই জানি যে ভিলেনের সাথে এরকমই হবে। বাট তার আগে যে প্রেজেন্টেশনের দরকার, ঠিক আছে, মানে একটা জায়গায় যাচ্ছে, যে বাড়িতে যখন যাচ্ছে প্রথমে অজয় দেবগন, সেখানে গিয়ে সে প্রথমবার ফেল হয়ে যাচ্ছে, দ্বিতীয়বার আবার সে উঠে দাঁড়াচ্ছে এবং দ্বিতীয়বার সে বদলা নিচ্ছে। যেরকম আমরা কেজিএফে দেখি যে রকি ভাই প্রথমবার আদিরার কাছে হেরে গেল, তারপরে আবার সে উঠলো, ঠিক সেই রকম একটা ফরম্যাট। এখানেও ভিলেন প্রথমে জিতছে, তারপরে ভিলেন হারছে। বাট এই যে জিনিস আছে, এই যে 2 নম্বরই জিনিস আছে, এইগুলোর যে বার করার যে ব্যাপারটা, যেটা আমরা রেডে দেখেছিলাম, যে বাড়িটার মধ্যেই পুরো ফিল্মটা চলছে, মানে একটা জায়গাতেই লোকেশন সেট, এইখানে বিভিন্ন জায়গায় লোকেশন ঘোরে, ঠিক আছে। এই যে ঘুরতে গিয়ে বা এই যে বাইরের কিছু দেখাতে গিয়ে, আমার মনে হয় এক্সিকিউশনটা খুব একটা ভালো করে করতে পারেনি ডিরেক্টর। মানে রেডে এই যে একটা
বার করে দেওয়া, মানে ছাদ বার করে যে মাল বার করা, এই বার করা, প্রথমবার যখন আমরা দেখি না তখন সেই মজাটা আমরা পাচ্ছি এবং আমরা বুঝতে পারছি যে রেডটা কীভাবে হয় এবং সে কোথায় কোথায় কী কী লুকিয়ে রেখেছে, সেই যে কমেডি সিনগুলো সেগুলো মনে থাকে। বাট এইখানে পুরোটাই তো সিরিয়াস ওয়েতে চলে, বাট এইখানে অজয় দেবগন মাঝে মাঝে মনে হয় যে না, সেই সিনেমাটা থেকে নেই, মানে ওই যে বললাম যে সে সাসপেন্ড হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, ঠিক আছে, মানে তারপরে তাকে যেন আমরা একটু মানে কী বলবো সিনেমাতে নেই নেই মনে হয়। এবং এই যে রিতেশ দেশমুখের ক্যারেক্টারটা তাকে এমনভাবে দেখাচ্ছে যে সে প্রচুর ডেঞ্জারাস, প্রচুর মানে ভিলেনিয়াস একটা ক্যারেক্টার, বাট তাকে না শেষ পর্যন্ত আপনার সেরকম মনে হবে না। এবং ক্লাইম্যাক্সে যখন আসবে তার ক্যারেক্টারটা মনে হবে আপনার ঠিকভাবে লেখা হয়নি, মানে আরও তাকে হেভি করে লেখা যেতে পারতো। তার ক্যারেক্টারটার কোনো মানে ওপেন টু এন্ড নেই, ঠিক আছে, মানে জাস্ট করে দিলাম, ছেড়ে দিলাম, ব্যাস, এরকম একটা ব্যাপার যে একটা যেরকম একটা ওপেনিং সে মানে একটা ভিলেনের স্টোরিতে নিচ্ছে, তাকে সেরকম একটা এন্ডিং দেবো এরকম নেই। মানে এন্ডিংটা যেভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে, মানে তার আগে তার মাঝখানের যে পোর্শনগুলো সেখানে তার অতটা ভিলেনিয়াস বা অতটা ডেডলি জিনিস কিছু আমার মনে হয়নি, যেটা আমার ট্রেলার দেখে মনে হচ্ছিলো যে হেভি একটা কিছু ক্যারেক্টার হবে। বাট এবং অজয় দেবগনের যদি কথা বলি, অজয় দেবগনের তো পারফরমেন্স অবশ্যই ডেফিনেটলি ভালো, বাট রেডে তাকে যেরকম পারফরমেন্স সে দিয়েছিল, রেড টুয়েতে আমার তার পারফরমেন্সটা সেরকম মনে হয়নি এবং তাকে স্পেসও কম দেওয়া হয়েছে। এবং মানে এই যে বললাম যে জিনিসপত্র খুঁজে বার করার যে ব্যাপারগুলো সেগুলো যেন অতটা হেভি মনে হয়নি এবং সব কিছু যেন এরকম মনে হয় যে যেহেতু ও হিরো, ঠিক আছে, আমরা জানি যে একটার পর একটা কিছু পেয়ে যাবে, ওকে কেউ কিছু বলে দেবে, মানে আমরা প্রেডিক্ট করে নেবো যে কী কী হতে চলেছে, এরকম একটা কিছু এখান থেকে পেয়ে যাবে ওইখান থেকে। বাট রেডে কি ছিল যে ও বুঝতে পারছে না যে কোথায় কি আছে, ঠিক আছে, মানে ও যখন বার করছে রেডে একটা জিনিস খুঁজে, যখন হঠাৎ করে দেখে সেটা আমরাও দেখে ভাবছি যে না এইটা কি করে এখানে লুকিয়ে রেখেছে, এই যে মজাটা, এই যে ব্যাপারটা, এই যে আমাদের রিয়াকশন, এইটা কিন্তু রেড টুয়েতে ছিল না। রেড টুয়েতে আমরা সবাই বুঝতে পারছি যে একেও কোনোভাবে এই পাঠিয়েছে, একেও কোনোভাবে এই পাঠিয়েছে, এখান দিয়েই কোনোভাবে সে পেয়ে যাবে, আজ দেখবেন কিছু। রেডে যেটা এরকম ছিল না, রেডে যখন ফার্স্ট টাইম আমরা দেখি তখন কিন্তু আমরা বুঝতেই পারি না যে কোথায় কি হবে। বাট এইখানেও আমার মনে হয় যে আবার একটা যদি রেডি পড়তো বাড়িতেই, ঠিক আছে, মানে গিয়ে একটু অন্যভাবে আরও ট্রিটমেন্টটা করা যেত ফিল্মটা। মানে রেড টু এমন নয় যে খুব খারাপ ফিল্ম, আমার যথেষ্ট ভালোই লেগেছে, মানে ডিসেন্ট ওয়াচ, বাট রেডের তুলনায় হয়নি। মানে একটা যদি আপনি স্ট্যান্ডার্ড ফিল্ম এটাকে দেখেন তাহলে কিন্তু একটা ঠিকঠাকও, তাও আপনার মানে এরকম মনে হবে, রেডের মতো মনে হবে না বা একটা দৃশ্যমের মতো মনে হবে না। ফার্স্ট টাইম যদি আপনি দেখেন রেড টু, যদি আপনি ইন্ডিভিজুয়ালি আলাদা ফিল্ম হিসেবে দেখেন, এই যে এক্সিকিউশনটা খুব একটা হেভিভাবে করতে পারেনি ডিরেক্টর। স্ক্রিন প্লেটা মানে কী বলবো, প্রথমটা টাইট মনে হয়, এঙ্গেজিং মনে হয়, বাট স্ক্রিন প্লেটার মধ্যে সেরকম কোনো মুভমেন্টস নেই যে আপনি রিপিট ভ্যালু আপনি পাবেন। রেড আজও আপনি তুলে দেখে নেবেন, তার মধ্যে রিপিট ভ্যালু আছে এক একটা সিকোয়েন্সের, এখানে কিন্তু সেরকম রিপিট ভ্যালু কোনো সিকোয়েন্সের নেই এবং খুব ফাস্ট পেস্ট মনে হয় সিনেমাটা, ঠিক আছে, 2 ঘন্টা 13 মিনিটের সিনেমা, মানে একটা সিন আসছে একটা সিন চলে যাচ্ছে, একটা আসছে একটা চলে যাচ্ছে, এরকম একটা মনে হয়। মানে একটা সিনের প্রপার কোনো বিল্ড আপ, কোনো স্টেজিং, কোনো যে একটা হেভি কিছু মুভমেন্টস কিছু ঘটছে সেরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, বিজিএমটা খুব ভালো এখানে, মানে রেডের হয়তো এরকম বিজিএম ছিল না, রেডটা একটা সিরিয়াসভাবে চলছিল, এটাকে আরও একটু কমার্শিয়ালি একটু মেন স্ট্রিম ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। মানে বিজিএমটা খুব সুন্দর এটা, অজয় দেবগন যখন আসে ফার্স্ট ইন্ট্রো যখন তার হয়, ঠিক আছে, এবং ফিল্মটা খুব স্যাকাস্যাক চলতে থাকে, কোনোভাবে কোথাও দাঁড়ায় না, খুব ফাস্ট পেস ফিল্মটা। এবং লাস্টে ক্লাইম্যাক্সে যেটা আমরা দেখতে পাই সেটা আমরা জানতাম যে এরকমই কিছু হবে এবং সেখানেও ক্লাইম্যাক্সের মধ্যে যে জিনিসটা, ওই যে শিবাজিতে বসের মতো যে ব্যাপারটা বা ফার্জির মতো যে ব্যাপারটা সেটা আমরা দেখতে পাই, ঠিক আছে, সেটা একটা ইউনিক কাজ করে, সেটা একটা নিউট্রাল অডিয়েন্সের জন্য ভালো কাজ করবে, বাট আমাদের জন্য সেরকম কিছু মনে হয় না। এবং একটা সিনেমা আমি প্রেডিক্টও করে ফেলেছিলাম যে এরকমই কিছু হতে চলেছে, এরকমই হবে, সেটাই হয়েছে। সব কিছু মিলিয়ে রেড টু আমার জন্য একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট টু ওয়াচ ফিল্ম। রেডের মতো কোনোভাবেই হয়নি, রেডের রিপিট ভ্যালু প্রচুর আছে, বাট রেড টু এর রিপিট ভ্যালু আমার কোথাও মনে হয় না সেরকম হবে। হ্যাঁ, ফ্যামিলির সাথে যখন আপনি দেখবেন, একবার দেখবেন, আরেকবার হয়তো দেখতে পারবেন, বাট তারপরে সেই সিনগুলোর অতটা রিপিট ভ্যালু নেই যেটা আপনার রেডে এখনও পেয়ে যাবেন আপনি। তো স্ক্রিন প্লে ওয়াইজ ফিল্মটা এঙ্গেজিং হলেও স্ক্রিন প্লেটার মধ্যে সেরকম কোনো মুভমেন্ট বা সেরকম কিছু ব্যাপার নেই যেটাকে আপনার স্ক্রিন প্লেটাকে ব্যাপক মনে হবে। রাইটিংটা আরও হেভিভাবে করা যেতে পারতো, বাট রাইটিংটা সেইভাবে হয়নি। পারফরমেন্স এখানে অজয় দেবগন তার পারফরমেন্স নিজের জায়গায় ঠিক আছে, বাণী কাপুর তাকে খুবই কম স্পেস দেওয়া হয়েছে, সে তার জায়গায় ঠিকঠাক আছে। রিতেশ দেশমুখ তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে আনা হয়েছে, বাট শেষ পর্যন্ত তার সেই পাওয়ারটা সেরকমভাবে অজয় দেবগনের সামনে মনে হয় না। মানে হিরো এখান থেকে উপরে উঠে যায় ভিলেনের থেকে, বাট প্রথমে ভিলেন মনে হয় যে ব্যাপক। তো ঠিক আছে, ফ্লিপ ভার্সন প্রথমে হিরো নেমে যাচ্ছে, বাট হিরো যেহেতু তাকে একটু বেশি স্পেস দেওয়া হয়েছে, তাকে একটু বেশি বিল্ড আপ দেওয়া হয়েছে এবং বাকি যারা সাইড ক্যারেক্টারে আছে, যে একটা দুটো ক্যারেক্টার এখানে নতুন অ্যাড করা হয়েছে, তাদের ঠিকঠাক তাদের পারফরমেন্স আমার মনে হয়েছে, তাদের একটা মিনিমাম একটা স্পেস দেওয়া হয়েছে, তারা তাতে ভালো কাজ করেছে।
সব কিছু মিলিয়ে মিউজিকটা খুব ভালো এই ফিল্মের, ঠিক আছে, বিজিএমটা খুব ভালো, মানে গানগুলোর কথা বলছি না, ব্যাকগ্রাউন্ড স্কোরটা খুব ভালো। এই ছিল আমার রিভিউ এই ফিল্মটাকে নিয়ে। ভিডিওটা আপনাদের এই ফিল্মটা যারা দেখেছেন অলরেডি থিয়েটারে তাদের কেমন লেগেছিল অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা আছেন যারা এখনো দেখেননি দেখবেন ভাবছেন, তারা অবশ্যই গিয়ে নেটফ্লিক্সে গিয়ে দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনার কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। যারা এখনো দেখেননি দেখবেন ভাবছেন তারা অবশ্যই একবার যান, গিয়ে দেখতে পারেন। ভালো একটা মিডিয়াম ভালো সিনেমা, মানে ডিসেন্ট টু ওয়াচ আপনি বলতে পারেন। কী রিয়াকশন আপনাদের অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।